জয়দীপের সাথে মৌলিকার বিয়ে হয়েছে সবে 5 দিন। সকালে ঘুম ভাঙতেই মৌলিকা দেখছে পাশে জয়দীপ নেই। ঘড়ির কাঁটা তখন 7:30টার ঘরে। তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নিচে এসে দেখছে চা তৈরি করে ততক্ষণে সার্ভ করে দিয়েছে জয়দীপ। দিবাকর আর জয়া চায়ে চুমুক দিতে দিতে বেশ হেসে হেসেই কথা বলছে। মৌলিকাকে নিচে নেমে আসতে দেখে জয়দীপ বলে উঠল, আরে তোমার জন্যই তো চা নিয়ে উপরে উঠছিলাম। মৌলিকা অপ্রস্তুত হয়ে খানিকটা লজ্জাবশত মাথা নিচু করেই বলল, সরি, আমি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে বলে। আর কখনো এরকম হবে না। এখনও বিয়ের গন্ধ লেগে আছে মৌলিকার গায়ে। মৌলিকার মা বলেই দিয়েছিলেন, বিয়ের পর আর দেরি করে ঘুম থেকে উঠলে চলবে না, সবার আগে ঘুম থেকে উঠে পড়তে হবে। বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে অনেক তফাৎ। যত তুই মানিয়ে নিতে পারবি ততই ভালো থাকতে পারবি। মায়ের কথাটা মনে পড়ে যেতেই মৌলিকা ভাবল, সত্যি তো, আমি এখন এ বাড়ির বউ, ছিছি, এইভাবে দেরি করে ওঠা উচিত হয়নি। একটা অপরাধবোধ কাজ করছে মৌলিকার মধ্যে। মৌলিকার কাচুমুচু মুখের দিকে তাকিয়ে জয়া বললেন, সরি বলছো কেন? ঘুম থেকে দেরি করে উঠেছো বলে? এতে লজ্জা পাওয়ার তো কিছু নেই বৌমা। পুরনো অভ্যাসগুলো তাড়াতাড়ি বদলাতে যেও না। মৌলিকা বলে উঠল, আসলে মা, সকাল সকাল উঠে আমারই তো চা করে দেওয়ার কথা। আমার উঠতে দেরি হয়েছে বলে ও আপনাদের চা করে দিল। আমার নিজেরই খুব খারাপ লাগছে। দিবাকরও মৌলিকার কথা শুনে হেসে উঠলেন। জয়াও হাসতে হাসতে দিবাকরের দিকে তাকিয়ে বললেন, তোমার বৌমার কথা শুনলে? আরে বৌমা, প্রতিদিন চা করার দায়িত্ব তোমার শ্বশুর মশাইয়ের ছিল, সেই দায়িত্ব আজ থেকে জয়ের। প্রতিদিন সকালের চাটা জয়ই করবে এখন থেকে। তুমি এসব নিয়ে ভেবো না তো একদম। বাড়ির ছেলে পড়ে পড়ে ঘুমাবে আর বাড়ির বউ সকাল সকাল উঠে চা মুখের কাছে ধরবে, এমনটা আমাদের বাড়িতে হয় না। আমার শ্বশুরমশাইও তাই করতেন, তোমার শ্বশুরমশাইও এতদিন তাই করে আসছিলেন, আর এখন থেকে জয়ও সেটাই করবে। চলে আসছে আমাদের বাড়ি এই রীতি, সেই আমার শ্বশুরমশাইয়ের আমল থেকে। সকালটা বাড়ির পুরুষরা যদি একটু মধুর করে দেয়, তাহলে বাকি দিনটা আমরা মেয়েরা মধুরতম করে তুলতে পারি। তবে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে ভালো। তুমি চাইলেও সকাল সকাল উঠতে পারো, তবে জোর জবরদস্তির কিছু নেই। মৌলিকা শুনে তো অবাক। মৌলিকার মা যা বলে দিয়েছিলেন তার উল্টো প্রতিফলন চোখে পড়ল এই বাড়িতে এসে। বাপের বাড়িতে মৌলিকা দেখে এসেছে কোন ভোরে উঠে পড়তো মা, সকালের সব কাজ সেরে চা তৈরি করে বাবার মুখে ধরত। তার আগে দাদু ঠাকুমার ঘরে চা তৈরি করে পৌঁছে দিত। ছোট থেকে মৌলিকার ধারণা ছিল বাড়ির বউ মানেই তাকেই সবার আগে ঘুম থেকে উঠতে হয়। শ্বশুরবাড়িতে এসে ধারণাটা পাল্টে গেল। তারপর থেকে মৌলিকা সকালে ঘুম থেকে ওঠার পর সকালের চায়ের কাপটা মুখের সামনে ধরে জয়দীপ। মৌলিকা এখন বাড়ির বউ, রায় বাড়ির বউ। বাড়িতে কাজের লোক থাকলেও রান্নার দায়িত্বটা জয়ার। মৌলিকা রান্নাঘরে গিয়ে জয়াকে টুকটাক হেল্প করে দেয়, এইটুকুই। জয়া বলেন, তোমাকে রান্নাবান্না এখন করতে হবে না, আগে দেখো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কেমন, তারপর না হয় শিখো। রান্নাবান্না করাটা কোনো বড় কাজ নয়, একটু দেখে নিলেই শেখা হয়ে যায়। তবে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেও, কলমটা ঠিক করে ধরতে হবে তো। মৌলিকা আসলে সেভাবে রান্না শেখেনি। কলেজে পাশ করতে না করতেই তো বিয়ে হয়ে গেল। একটা ভয় তো ছিলই। মৌলিকার ঠাকুমা বলতেন, যতই MA BA পাশ করো, রান্নাঘরে খুন্তি ধরার চাকরি তোমাকেই করতে হবে। শ্বশুরবাড়িতে কেউ তোমাকে বসিয়ে খাওয়াবে না। কিন্তু এই বাড়িতে মৌলিকাকে খুন্তি ধরার জন্য কেউ পরামর্শ দেয় না। মৌলিকা মনে মনে ভাবে, ঠাকুরমার কথাটাও তো মিলল না, বরং শ্বশুরবাড়িতে উল্টোটাই দেখতে পেল। তাহলে শ্বশুরবাড়ির ব্যাপারটা কেমন? বিয়ে 2 মাস হয়েছে। রবিবারের এক ছুটির দিনে মৌলিকা জয়াকে বলল, আজ দুপুরের রান্নাটা আমি করব মা। জয়া হেসে বললেন, তা কি রান্না করবে শুনি? তুমি যা বলবে। রান্না করবে তুমি,
আর আমি তোমার মেনু ঠিক করে দেব? শাশুড়ি বৌমার এমন কথোপকথন শুনতে পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসেন দিবাকর। শাশুড়ি বৌমার কথাবার্তার মধ্যে ঢুকে পড়ে দিবাকর বলেন, দুপুরের রান্নাটা তাহলে বৌমাই করছে? বৌমা, তুমি যখন ঠিক করেছো আজকের রান্নাটা তুমিই করবে, তুমি রান্না করে যা খাওয়াবে আমরা তাই খাবো। বিয়ের পর এই প্রথমবার রান্না করে সবাইকে খাওয়াচ্ছে মৌলিকা। মৌলিকা রান্না করছে জেনে জয়দীপও খুব খুশি। সকলকে খেতে দিতে দিতে মৌলিকা পাশেই দাঁড়িয়ে আছে। জয়া বললেন, আমাদের আর কারো কিছু লাগবে না, তুমি এবার খেয়ে নাও। তোমাদের সবার আগে খাওয়া হয়ে যাক মা, তারপরে আমি খাবো। মৌলিকার রান্নার প্রশংসা করলেন জয়া। দিবাকরও বললেন, মাংসটা কিন্তু বেশ রান্না করেছো আজ। জয়দীপও এক মনে খেয়ে উঠে চলে গেল। ওঠার আগে বলে গেল, বড় তৃপ্তি করে খেলাম। মৌলিকা এবার নিজের খাবারটুকু নিয়ে খেতে বসলো। নিজের রান্না খেতে গিয়ে দেখলো মাংসে একদম ঝাল হয়নি, ডালে নুন দিতেও ভুলে গেছে। বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে, ডালে যে নুন দেওয়া হয়নি সে কথা কেউ কিছু বললই না। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? অথচ মৌলিকা বাপের বাড়িতে দেখে এসেছে মৌলিকার মা যখন রান্না করতেন, রান্নার একটু এদিক ওদিক হলেই মৌলিকার বাবা কত কথা শোনাতেন। মাছের ঝোলে একদিন নুন বেশি হয়ে গিয়েছিল বলে বাবা যা খুশি তাই বলেছিলেন। সেদিন ঠাকুমা বলেছিলেন, ও যেমন নুনে পোড়া রান্না করেছে তেমনি সব রান্না ওকেই খেতে হবে। কত খারাপ ভাষায় সেদিন কথা বলেছিলেন ঠাকুমাও। মা চুপ করে শুনে নিয়েছিল, সব কথা শুনে নিয়েছিল মা। রান্নার ভুল ত্রুটি হলে ওই রান্না কেউ মুখেই দিত না, নতুন করে আবার রান্না করতে হতো সেই মাকেই। এদিকে মৌলিকা কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করে জয়ার ঘরে দৌড়ে গেল। দিবাকর তখন খাটে শুয়ে খবরের কাগজটা পড়তে শুরু করেছেন। মৌলিকা ঘরে ঢুকতেই জয়া বললেন, কিছু বলবে বৌমা? মাংসে তো একদম ঝাল হয়নি মা, অথচ ঝাল ছাড়া কেউই খেতে চায় না দেখি। এদিকে ডালে নুন দিতে ভুলে গেছি, আর তোমরা সবাই মুখ বুজে খেয়ে নিলে, কিছুই তো বললে না। জয়া একটু হাসলেন, তারপর বললেন, মেয়ের কথা শোনো। প্রথম দিন তুমি রান্না করেছো, কতটা আন্তরিকতা দিয়ে রান্না করেছো। একটু না হয় নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, সেই জন্য তোমাকে বলবো? তোমার ভালোবাসার দাম, আন্তরিকতার দাম, এগুলো তো এই সামান্য নুন ঝালের থেকে অনেক বেশি। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে দিবাকর মৌলিকাকে কাছে ডেকে বলল, একটা কথা বলি মা, আমার কাছে এসে বসো। মৌলিকা কাছে গিয়ে বসতেই মাথায় হাত বুলিয়ে দিয়ে শ্বশুরমশাই বললেন, পাগলি মেয়ে, এই জন্যে মন খারাপ করে বসে আছো? আমি তো চেটেপুটেই খেয়েছি, আমার পাতে কিছু পড়ে থাকতে দেখেছো তুমি? তুমি এই যে রান্না করার জন্য চেষ্টা করেছো, এটাই তো অনেক। আমি খুব খুশি। আমাদেরকে খুশি করার জন্যে তুমি তো তোমার সবটুকু দিয়েই চেষ্টা করছো, আমরা না খুশি হয়ে পারি? এরপর মৌলিকা নিজের ঘরে এসে জয়দীপকে যখন একই প্রশ্ন করেছিল, জয়দীপ বলেছিল, যখন কেউ ভালোবেসে কারোর জন্য কিছু করে সেটা গ্রহণও করতে হয় ভালোবেসেই। বাড়ির সকলের মুখ থেকে এই রকম কথা শুনে মৌলিকার মনে হয়েছিল, এত সুখ কি ওর কপালে সইবে? শ্বশুরবাড়ি বলে মনের মধ্যে যে ভয়ের একটা ধারণা ছিল, তাহলে সেটা কি? মেয়েদের শ্বশুরবাড়ি কেমন হয় তাহলে? এই প্রশ্নের সম্মুখীন একাধিকবার হতে হয়েছে মৌলিকাকে। একটা অজানা আনন্দে মৌলিকার চোখের ভেতর শ্রাবণের ভরা নদী যেন দু গাল প্লাবিত করে বেরিয়ে আসতে চাইছে। যাতে জয়দীপ দেখে না ফেলে তাই কোনো রকমে নিজেকে সামলে নেয় মৌলিকা। এরপর থেকে মৌলিকার ভয়ভীতিগুলো একটু একটু করে সরতে লাগলো। শ্বশুরবাড়ি মানে যে ঘেরাটোপ সে বুঝত, আসলে তা নয়, সেটা বুঝতে পারে মৌলিকা। দূর থেকে দেখতে পাচ্ছে যেন এক খোলা আকাশ, নিজেকে মেলে ধরার জন্য এক অগাধ স্বাধীনতা। মৌলিকার বিয়ের 3 মাস পর সেই স্বাধীনতা পেয়ে গেল। গ্র্যাজুয়েশনের রেজাল্ট বের হলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট বেরিয়েছিল, মৌলিকা খুব ভালো রেজাল্ট করলেও
তার ভালো রেজাল্ট নিয়ে কারো কোনো উন্মাদনা ছিল না। বাবা মা দাদু ঠাকুরদা সবাই মনে করে আনন্দের উচ্ছ্বাস মৌলিকাকে দেখায়নি। মৌলিকা এই প্রথম দেখল তার ভালো রেজাল্ট নিয়ে এই বাড়িতে একটা খুশির আমেজ। জীবনে এতটা আনন্দ এর আগে তার হয়নি। মৌলিকার পছন্দের খাবারগুলো আগেই জয়া রান্না করে নিয়েছে। মৌলিকা তো অবাক। মা, তুমি এত কিছু রান্না করেছো আমার জন্য? জয়া হাসতে হাসতে বললেন, তুমি পরিশ্রম করে সফল হয়েছ, এটা কম আনন্দের কথা তো নয়। আমার শাশুড়িও আমার জন্য চেষ্টা করেছিলেন অনেক। আমি চাকরি পেতে পারিনি। তুমিও মাস্টার্স করবে, চাকরি করবে, তবেই আমার অপূর্ণতা দূর হবে। নিজের অপূর্ণ ইচ্ছেগুলো সন্তানের মধ্যে দেখতে পারার একটা আলাদা আনন্দ আছে জানো। মৌলিকা বিশ্বাস করতে পারছে না শাশুড়ি মা কি এইরকমও হয়। মনের মধ্যে যে সুপ্ত ইচ্ছেগুলো ছিল সেইগুলো বিয়ের আগে বিসর্জন দিয়ে ফেলেছিল মৌলিকা। বাবার বাড়িতে থেকে নিজের বাবা মায়ের কাছ থেকেই তো এগুলো পাওয়ার বাসনা ভীষণ ছিল, কিন্তু সেগুলো যে কখনোই পূরণ হবে না সেটা জেনেই বিয়ে করে সংসার জীবনে সবার মনোরঞ্জন করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছিল মৌলিকা। কিন্তু এই অচেনা মানুষগুলো একটার পর একটা মনের ইচ্ছে পূরণ করতেই যেন ব্যস্ত। মৌলিকার মনোবাঞ্ছা পূরণের জন্যই হয়তো এই বিয়েটা হয়েছে। ভগবান হয়তো সেটাই চেয়েছিলেন। মৌলিকা কখনো মুখ ফুটে মনের কথা বলতে পারেনি, তাই হয়তো ভগবান এইরকম একটা বাড়িতে তাকে পাঠিয়ে দিয়েছেন। সেদিন আনন্দে ভেসে গিয়েছিল মৌলিকা। ভালোবাসার শৃঙ্খলে যে এতটা সুখ সে আর কাকেও বোঝাবে। তারপর থেকে 12 বছর কেটে গেছে রায়বাড়িতে। মৌলিকার কাছে রায়বাড়ি একটা খোলা আকাশ, যেখানে সে পেয়েছে মুক্ত বাতাস, নিজেকে মেলে ধরতে পেরেছে খুব সহজেই। শ্বশুরবাড়ি মানে তার কাছে এক আকাশ স্বাধীনতা। 2 হাতেই সামলে চলেছে সব কিছু, যেন দশভুজা। কর্মক্ষেত্র আর সংসার ক্ষেত্র 2 জায়গাতেই মেলে দিতে পেরেছে নিজেকে। শুধু কলম নয়, খুন্তি ধরতেও মৌলিকা আজ সমান পটু। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব নিয়েই সে আজকে সত্যিই হয়ে উঠেছে অনন্যা। মৌলিকা আসলে শ্বশুর বাড়ি পায়নি, পেয়েছে এক মস্ত খোলা আকাশ। এতক্ষণ পড়ে শোনালাম গল্প খোলা আকাশ। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে আমি অপর্ণা।